হ্যাঁ, নমস্কার। অনেকক্ষণই চেষ্টা করলাম একসাথে লাইভটা করব, কিন্তু যেটা সমস্যা হয়ে দাঁড়ালো একসাথে করতে পারছি না। আমি শুরুটা করে দিচ্ছি এইভাবেই। সেটা হচ্ছে আজকে আমাদের টিউটোরিয়াল ফার্স্ট ফেজ, ফার্স্ট সেশন। রিশরা দুরায়নের এই উদ্যোগকে আপনারা গুরুত্ব দিয়েছেন, লাইভে অনেকেই এসে গেছেন। এই টিউটোরিয়ালটা করার প্রধান উদ্দেশ্য, গত 3 মাস ধরে আমরা কেউ থিয়েটার করছি না। কারণ থিয়েটার করতে গেলে যে সংযোগ প্রয়োজন হয়, দর্শকের সঙ্গে অভিনেতার সংযোগ, সেটা এই মুহূর্তে করা সম্ভব হয়ে উঠছে না। এবং সেই জন্যে যেহেতু আমরা যখন মঞ্চে অভিনয় করি, আমরা এখন অভিনেতা হই, অপর অভিনেতার কত পরিমাণ ঘাম বেরোলো সেটাও অনুভব করতে পারি। আমরা মানুষ, আমরা মানিয়ে নিচ্ছি। আমরা আধ ঘন্টা অন্তর অন্তর হাত স্যানিটাইজ করছি, মুখে মাস্ক বেঁধে বাইরে বেরোচ্ছি যতক্ষণ সেফ থাকা যায়। তা এই সময় যখন আমরা থিয়েটারটা করতে পারছি না, গত 3 মাস ধরে আমার বন্ধুরা, আমার দাদারা, আমার বয়োজ্যেষ্ঠ থিয়েটারের অনেক মানুষেরা, তারা থিয়েটারের চর্চা, সেমিনার, আলোচনা চালাচ্ছে এই ফেসবুকের মাধ্যমে, এই মিডিয়াটাকে বেছে নিয়েছে। তা আমরাও ভাবছিলাম কি করব, মানে হয়তো এই সময়টা কেটে যাবে, আবার শুরু করতে পারবো। 3 মাস চুপচাপ বসেছিলাম, কিচ্ছু করতে পারিনি। সেই কারণেই আজ থেকে শুরু করেছিলাম অনলাইন থিয়েটার টিউটোরিয়াল। অনেক গুণী মানুষেরা এখানে এসে তাদের থিয়েটারের প্রসেসের কথা আলোচনা করবেন। আজকে আমাদের সঙ্গে থাকবেন নাট্য ব্যক্তিত্ব, নির্দেশক মনীষ মিত্র। তাকে আমরা একটু পরেই হয়তো পেয়ে যাব, কিন্তু ইনভাইট করতে পারছি না আমি। তাই যেটা সমস্যা হচ্ছে, আমরা এই লাইভটা এইখান থেকেই মনীষ মিত্রের ফেসবুক থেকে যাচ্ছে, ঠিক আছে? যেহেতু একটা টেকনিক্যাল সমস্যা হয়েই গেছে, আমরা লিংক শেয়ার করে দিচ্ছি। মনীষ মিত্রর পেজ থেকে যাচ্ছে। আজকের আলোচনার বিষয় ইমপ্লিমেন্টেশন অফ ট্র্যাডিশনাল অ্যান্ড ফোক এলিমেন্টস ইনটু কন্টেম্পোরারি থিয়েটার মেকিং। আজকের ভারতীয় থিয়েটারে ধ্রুপদী নাট্য এবং লোকনাট্যের উপাদানের প্রয়োগ। আমরা সকলেই মনীষ মিত্রকে চিনি, জানি। তার কাজ দেশে বিদেশে যেখানেই হোক না কেন, তার কাজের মূল ভিত হচ্ছে ভারতীয় থিয়েটার। কখনো নাট্যশাস্ত্রের রীতি, আবার কখনো ভারতীয় বিভিন্ন প্রান্তের লোকশিল্প। এই বিষয় নিয়ে তিনি আজকে বলবেন। আপনারা প্লিজ তার অ্যাকাউন্ট ফলো করুন, এবং আমরাও পেজ থেকে তার অ্যাকাউন্টটা লিংক শেয়ার করে দিচ্ছি। একটা টেকনিক্যাল সমস্যা হয়ে গেছে, প্লিজ আপনারা সহযোগিতা করুন। ধন্যবাদ। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। একটা টেকনিক্যাল গন্ডগোলের জন্য রিশরা দুরানের পেজ থেকে লাইভ হওয়া গেল না। আমি আমার প্রোফাইল থেকে লাইভ হচ্ছি। রিশরা দুরানের সবাই নিশ্চয়ই এটা শেয়ার করে নেবেন ওদের পেজে। বন্ধুরা কি কেউ এসেছেন ইতিমধ্যে? রিশরা দুরানের থিয়েটার টিউটোরিয়াল, অনলাইন থিয়েটার টিউটোরিয়াল একটা খুব অভিনব এবং আন্তরিক প্রচেষ্টা। সেটার প্রথম দিনে ফার্স্ট সেশনের প্রথম বক্তা হিসেবে তারা আমাকে ডেকেছেন। এতে আমি সম্মত হয়েছি কয়েকটা গুরুত্বপূর্ণ কারণের জন্য। এই যে লকডাউন পিরিয়ড যখন চলছিল, যেদিন থেকে শুরু হয় সেদিন থেকে এই যে ঘরের মধ্যে বসে যাওয়া, যে তার নিজের কাজ থেকে সরে যাওয়া, এর ফলে যে সমস্যাটা দেখা দিয়েছিল সেটা হচ্ছে যে কেউই কি করবে, কিভাবে সময়টাকে ব্যবহার করবে,
তার নিজের কাজটাকে থেকে যুক্ত হয়ে বা বিযুক্ত হয়ে তা নিয়ে একটা বেশ দিশেহারা ভাব চলছিল। ফলে থিয়েটারের অনেক মানুষ ক্রমান্বয়ে লাইভে আসছিলেন। আমার মনে হচ্ছিল যে তারা একটু অস্থির হয়ে পড়ছেন, আর একটু স্থির থেকে ধৈর্য ধরে সময়টাকে দেখা দরকার, অপেক্ষা করা দরকার, বোঝা দরকার কোন দিকে চলেছে আমরা। যেটুকু সতর্কতা নেওয়া দরকার, ওই আধ ঘন্টা অন্তর স্যানিটাইজ করা বা মাস্ক পরা, এটা ছাড়াও যা যা সতর্কতা নেওয়া দরকার সেটা তো নিতেই হবে। তার থেকে বড় কথা যে আমি একজন থিয়েটার কর্মী, আমি কিভাবে এই সময়টাকে ব্যবহার করব। আমি একটা অনুষ্ঠানেও লাইভ যেতে সম্মত হইনি, আমাকে অনেকে অনেকবার অনুরোধ করেছেন। আমি প্রথম লাইভ গেলাম, লাইভে কথা বললাম মহুয়া মুখার্জি, ডক্টর মহুয়া মুখার্জির নির্দেশে তাদের গৌরীয় নৃত্য ভারতীর পেজ থেকে রাসা অভিনয় নিয়ে প্রথম কথা বললাম, কারণ ওই অনুরোধটা এসেছিল ডক্টর মহুয়া মুখার্জির কাছ থেকে এবং ওটা আমার কাছে আদেশের সমান। কারণ আমার মনে হয় যে এই যে ফেসবুক প্রোফাইল থেকে লাইভ হওয়া, কেউ বোধহয় খুব মন দিয়ে শোনে না, স্ক্রল করে চলে যায়, একটুখানি শুনলো, আবার তারপরে একটু অন্য কিছু দেখলো, আবার হয়তো মনে হলো দেখি তো কি বলছে মালটা, শোনা যাক, একটু শুনলো। এইভাবে কথাগুলো, অনেক গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব হারিয়ে ফেলে। কিন্তু রাসাভিনয়ের ওপরে আমি যে লাইভটা করেছিলাম, তারপরে আমি খুব স্ট্রং কিছু ফিডব্যাকস পাই। তাদের মধ্যে আমাদের কোলাবোরেটার্সরা, অর্ঘর মিউজিশিয়ানস, অ্যাক্টার্সরা তো ছিলেনই, আর অন্যতমভাবে ছিল হচ্ছে ঋষরাজ উড়ানের পরিচালক দীপ, যে এক্ষুনি আপনাদের সঙ্গে কথা বলল। দীপ আমার খুব প্রিয় ছেলে। দীপ রবীন্দ্রভারতী থেকে ড্রামা নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করেছে, এবং ও যখনই আসে আমার কাছে তখনই বলে কিছু একটু বলো না। মানে ওর অসম্ভব জানার খিদে। ওর নিজের মতন করে ওর বয়সী এবং ওর থেকে কনিষ্ঠ লোকজনদের নিয়ে থিয়েটারের কাজ শুরু করেছে, এবং সেটা খুব খুব সাংঘাতিক একটা কাজ না হয়ে উঠলেও সেটাকে কিন্তু বাংলা থিয়েটার উপেক্ষাও করতে পারছে না। ফলে ওরা ওদের কাজটা খুব মন দিয়ে, যত্ন নিয়ে, ওদের মেধা বৃদ্ধি দিয়ে করছে। আর সব থেকে আমি আশ্চর্য হয়েছিলাম যে ওই রাসা অভিনয়ের পুরো সেশনটা দীপ খুব মন দিয়ে শুনেছিল এবং আমাকে বারবার প্রশ্ন করেছে নানান বিষয় নিয়ে, নানান বিষয়ের উল্লেখ করেছে। তাই এহেন দ্বীপ যখন আমাকে বলল যে থিয়েটার টিউটোরিয়াল শুরু করতে চাই এবং তোমাকে বলতে হবে, তখন তো সম্মত হতেই হয়। আজকের বিষয় হচ্ছে, এক সেকেন্ড আমি একটু দেখি দীপ আছে কি না, তাহলে দীপকে যদি একবার ইনভাইট করা যায়। দীপ, দীপ তুমি একটা কোনো কমেন্ট করবে? যাও, একটা কিছু কমেন্ট করবে দীপ? Raina is watching, so I'll have to speak a bit in English also. Some of them I can see that they are from outside Kolkata. They are also watching this live, so I'll have to speak a bit in English also. Allow me that. Deep, will you make a comment so that I can invite you? However, আমি পাচ্ছি না দীপকে। আজকের বিষয় হচ্ছে ইমপ্লিমেন্টেশন অফ ফোক অ্যান্ড ট্র্যাডিশনাল এলিমেন্টস ইনটু কন্টেম্পোরারি থিয়েটার মেকিং। আমি বলেছিলাম যে এটা আমি চেষ্টা করব বোথ ফ্রম দ্য অ্যাক্টার্স পার্সপেক্টিভ অ্যান্ড ফ্রম দ্য ডিরেক্টরস পার্সপেক্টিভ বিষয়টা নিয়ে কথা বলতে। প্রথম যে প্রশ্নটা আসে, এই তো দীপ এসে গেছে। প্রথম যে প্রশ্নটা আমার কাছে আসে, আমি লিখেছিলাম ফেসবুকে যে কারুর যদি কোনো বিষয় এমন থাকে যেটা আলোচনা হোক বলে মনে হচ্ছে, তাহলে প্লিজ আমাকে ইনবক্স করো। প্রথম যেটা আসে সেটা হচ্ছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল এন্ড ফোক থিয়েটার।
ঠিক চলছে, ঠিক আছে, ইউ ক্যান লিভ। দীপ, ইউ ক্যান লিভ, আমি বলছি। আবার কি হলো? দীপ, ইউ ক্যান লিভ। সরি, আমার এই টেকনিক্যাল, যে ট্র্যাডিশনাল আর ফোক এলিমেন্টস এর মধ্যে ডিফারেন্সটা কি? ফোক কি ট্র্যাডিশনাল নয়? ফোক থিয়েটার কি ট্র্যাডিশনাল থিয়েটার নয়? না, ডেফিনেটলি নয়। ফোক থিয়েটার আমাদের ট্র্যাডিশন, ফোক থিয়েটারের মধ্যে আমাদের ট্র্যাডিশন থাকে, ট্র্যাডিশনাল রিচুয়ালস থাকে, কিন্তু ট্র্যাডিশনাল থিয়েটার ইজ আ ডিফারেন্ট টার্মিনোলজি। Traditional theater is classical theater where everything is codified, যেখানে সবটা কোডিফাইড হয়ে গেছে। যেমন কথাকালি, যেমন কুডিয়াট্টাম। কুডিয়াট্টামে একজন ডিরেক্টর বা একজন অ্যাক্টর, ওদের যে অ্যাক্টিং ম্যানুয়াল আছে অট্টাপ্রকারম অ্যান্ড ক্রমদীপিকা, সেই অট্টাপ্রকারম এবং ক্রমদীপিকার যে কোডিফিকেশন, যে নির্দেশ, সেই নির্দেশের বাইরে কিছু করতে পারে না। So Kathakali and Kudiyattam are traditional theaters in the sense that they have been codified and they are considered as classical theater. So traditional theater is synonymous to classical theater. In Chou is a dance drama or a dance theater. In Chou, every day it is changing. Every day the total form is changing. When I first saw Chou, আমি যখন প্রথম ছৌ দেখেছিলাম, when I first saw Chou, the form was very, very much different from the form it exists now. So in just 15-20 years, the form has undergone a very radical change. The costume has changed, the masks have changed. আগে রাংটা লাগানো থাকতো মাস্কে, এখন প্লাস্টিক মেটেরিয়াল ঢুকেছে রাং ইয়েতে। আগে পুরো ছৌটা হতো সাপোর্টেড বাই আ ঝুমুর সং, ঝুমুরের মধ্যে দিয়ে মূল ছৌটা প্রবাহিত হয়ে যেত। কিন্তু এখন ওই যারা মাইকিং করেন তারা একটা ডায়ালগ স্থাপন করেন, ফলে অভিনেতা, একজন অভিনেতা আর একজনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেন। এটা প্রায় ছিল না ছৌয়ে। ছৌয়ের সুরের মধ্যে, মুভমেন্টের মধ্যে একটা বেসিক স্ট্রাকচার তো আছেই, যে কোনো ফোকেরই থাকে, কিন্তু দ্যাট ইজ নট কোডিফাইড। প্রত্যেক দিন সেটা বদলায়, প্রত্যেক দিন ফোক আর্টিস্টরা নতুন কিছু গ্রহণ করেন এবং সেটা বদলান। ক্লাসিক্যাল থিয়েটার কি? ক্লাসিক্যাল থিয়েটার হচ্ছে উইচ ইজ কোডিফাইড, যেটা কোডিফাইড হয়ে গেছে। যেমন আমাদের কথাকালি, যেমন আমাদের কুডিয়াট্টাম, বেজিং অপেরা ইন চায়না, নো থিয়েটার ইন জাপান, এগুলোতে দ্য থিয়েটার হ্যাজ বিন কোডিফাইড ক্লাসিক্যাল। কিন্তু থেইয়াম কেরালা থেকে উদ্ভূত, কিন্তু থেইয়াম কিন্তু ক্লাসিক্যাল নয়, কোডিফাইড নয়। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল অ্যান্ড folk theatre. Of course, folk is a tradition. The ritual involved in the folk theatres is definitely our tradition. It is related with our tradition, but that is not traditional theatre. Traditional theatre is a different terminology altogether. So, today's discussion is about how folk and traditional elements have been incorporated can be incorporated into modern theatre, into contemporary theatre. এটার না সরাসরি দু রকমের প্রক্রিয়া হতে পারে বা তিন রকমের প্রক্রিয়া হতে পারে। একটা হচ্ছে যে ফোক এলিমেন্টসগুলোকে বাইরে থেকে কাট পেস্ট করে, যেভাবে কম্পিউটারে আমরা কাট পেস্ট করি সেভাবে কাট পেস্ট করে প্রোডাকশনের মধ্যে জুড়ে ফেলা।
একজন বাউলকে নিয়ে আসা হলো বীরভূম জেলা থেকে খুঁজে পেতে। এবার তিনি আমাদের একটা প্রোডাকশনের মধ্যে বাউল গান গেয়ে চলে গেলেন। দ্যাট ইজ ইনকর্পোরেশন অফ আ ফোক এলিমেন্ট ইনটু দ্য প্লে। সেই নাটকে একটা ফোক এলিমেন্ট জোড়া হচ্ছে, বাট through a very superficial and external process. We are not getting involved into the culture of the bouls. We are not understanding baul music as a whole. একজন বাউলকে দিয়ে গাইয়ে দেওয়া হলো। আমরাও গোড়ার দিকে করেছি। আমাদের ডাকঘর নাটকে একজন বাউলকে আনা হতো, তিনি ভেঙে মোর ঘরের চাবি গানটা গাইতে গাইতে চলে যেতেন এপার থেকে ওপার অব্দি। অধিকাংশ সময় এই কাট পেস্টটা মেশে না, মানে একটা সৃষ্টির থেকে, একটা সৃজনের থেকে যখন খানিকটা দূরত্ব তৈরি হয়, তখন তো সেই সৃজনের সাফল্য এবং ব্যর্থতা দুটোই গল্পই খুব খোলা মনে দেখা যায়। সেই দেখার জায়গা থেকে বলছে, আমার মনে হয় ওটা আর আমি এই বয়সে করব না। কারণ ওই কলকাতার একদল অভিনেতা আর বাইরের একজন বাউল তার শরীর ভাষে, তার সুরে, তার চলনে, তার গতিতে, তার নাট্যে কোথাও কোথাও আমাদের কারুর সাথে মিশবে না। কোনো কোনো সময় সেটা অ্যাস্থেটিক্যালি একটা টপিংয়ের মতন ভালো লাগে, একটা কিছু চলছে তার মধ্যে থেকে একটা ব্রেক হয়ে চলে গেল, কিন্তু সেটার মূল নাটকের হোমোজিনিটির ক্ষেত্রে খুব কাজের কাজ নয়। এই শহরেই এরকম একটা দুটো নাটক হয়েছে যেখানে এরকম ভাবে কাট পেস্ট করে ফোক এলিমেন্টসকে ব্যবহার করা হয়েছে। আমাদের দেশে যারা মাস্টার্স বলে চিহ্নিত, যেমন হাবিব তানবীরজি, যেমন রতন থিয়ামজি, যেমন বিভি কারণজি, কানাইলালজি, এরা প্রত্যেকেই কিন্তু খুব ঘনভাবে, খুব ঘনিষ্ঠভাবে ফোক এবং ট্র্যাডিশনের কাছে গেছেন, ফোকের রিচুয়ালের কাছে গেছেন। এবার প্রয়োগটা বললাম আমি 3 প্রকার। প্রথম প্রয়োগটা হচ্ছে কাট পেস্ট। যেমন হাবিবজির প্রোডাকশনে দেখা যায় কি, যে একদল ছত্তিশগড়ি শিল্পী তারাই মঞ্চে এসে কন্টেম্পোরারি নাটকে ছত্তিশগড়ি সংস্কৃতির ধারা বহন করে একটা নাটক করছে। চরণদাস চোর হচ্ছে, সেখানে সবাই ছত্তিশগড়ি শিল্পী, ছত্তিশগড়ের গ্রাম থেকে তারা উঠে এসেছেন, তাদের গ্রাম থেকে তুলে আনা হয়েছে, তুলে এনে মঞ্চে তাদের স্থান দেওয়া হয়েছে এবং একটা মিথ বা একটা রূপকথা, একটা গপ্প তাদেরকে দিয়ে বলানো হয়েছে। কামদেব কা সপনা বসন্ত ঋতু কা আপনা বলে একটা নাটক, মিডসামার নাইটস ড্রিম হাবিবজি করতেন ছত্তিশগড়ের শিল্পীদের দিয়ে। পুরো মিডসামার নাইটস ড্রিমটাকে স্ক্রিপ্ট করেছিলেন উনি, কিন্তু ইন্টারপ্রিট করিয়েছিলেন ওই ফোক আর্টিস্টদের দিয়ে, এবং তারাই মঞ্চে দাপিয়ে ওই মিডসামার নাইটস ড্রিমটা করতো। এটা একটা প্রয়োগ। মণিপুরি ফোকের, মণিপুরি থিয়েটারের ট্রেডিশনের রাস ইত্যাদির সরাসরি যোগ, সরাসরি সংযোগ, সরাসরি ইনক্লুশন দেখা যায় রতন থিয়ামজির নাটকে। কস্টিউমে, যন্ত্রে, মিউজিকে, সব জায়গায়। আবার বিভি কারণ করছেন অন্যরকম। বিভি কারণ ইয়াকশাগানা থেকে ইন্সপিরেশন নিচ্ছেন, কিন্তু অ্যাক্টরদেরকে বলছেন, তার শহুরে অ্যাক্টরদের বলছেন যে এই ইন্সপিরেশন তোমাকে কোথায় প্রভাবিত করছে সেইটার ইনফ্লুয়েন্সে তুমি তোমারটা করো। এটা সবচেয়ে ডিফিকাল্ট এবং সবচেয়ে সৃজনশীল প্রক্রিয়া বলে আমার মনে হয়। কানাইলালজিও প্রায় এরকম কিছু করেছেন।
এই যে থিয়েটার অফ দ্য আর্ট বলছেন, এই যে মাটির কাছে যাওয়ার কথা বলছেন, মাটি মানে কি? ডেমোগ্রাফি শুধু? তা তো নয়। ডেমোগ্রাফি related with the practice of ritual or theater or any performance in relation to that demography. Demography connected, but not merely the demography speaks. মাটির থিয়েটার মানে কি? মাটির থিয়েটার মানে তো ওইটাই, মাটির ওপরে যেটা গজাচ্ছে, যেটা হচ্ছে। আমরা যখন প্রথম ফোক এবং ট্র্যাডিশনাল থিয়েটারের দ্বারস্থ হয়েছি, তখন প্রাথমিক একটা মুগ্ধতা ছিল। এই যে নদীর ধারে বসে ভাটিয়ালি শোনা এবং শুনতে শুনতে পাগল হয়ে যাওয়া। আমরা প্রথম সুন্দরবনে গিয়েছিলাম, দয়াপুর বলে একটা গ্রাম, সেখানে দুঃখে যাত্রা দেখেছিলাম। তার ফলে নির্মিত হয়েছিল আমাদের দক্ষিণ রায়ের পালা নাটকটি। আমরা তখন এটাকে কতটা সচেতনভাবে নাটকে প্রয়োগ করা যায় সেটা নিয়ে ভাবিনি। নাটকে প্রয়োগ করেছিলাম, কিন্তু সেটা একটা মুগ্ধতা থেকে যুক্ত হয়ে খুব ভালো লেগেছিল। দক্ষিণ চব্বিশ পরগনার ওই একেবারে প্রত্যন্ত সুন্দর বনাঞ্চলের যে দেবী বনবিবি দক্ষিণ রায়, তাদের পুজো এবং তাদের পুজোকে ঘিরে যে রিচুয়াল, যে পারফরমেন্স, তার ভিত্তিতে তৈরি হয়েছিল দক্ষিণ রায়ের পালা নাটকটি। তারপরে পুরুলিয়া গেলাম। আচ্ছা, দক্ষিণ রায়ের পালার প্রসঙ্গ যখন এলো, একটানা কথা বলছি, সীমাকে বলি না একটু দক্ষিণ রায়ের পালার গান শোনাতে? কোথা থেকে আমাদের মুগ্ধতা তৈরি হয়েছিল, কেন এত ভালো লেগেছিল? কি সীমা আছে কি? হ্যাঁ, সীমা অ্যাডিং, হয়তো একটানা কথার মধ্যে ভালো লাগবে সেটা। আমাদের অ্যাক্টার্সকে আমি থাকতে বলেছি যাতে করে একটু কোলাবোরেটিভ ওয়েতে করা যায়। দক্ষিণ রায়ের পালার গান মনে পড়ছে? দক্ষিণবঙ্গের গান মনে পড়ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমাদের দক্ষিণ রায়ের পালার একটা গান, অনেকগুলোই গান ছিল, মানে প্রচুর গান, বা ওর মধ্যে প্রচুর প্রচুর গান ছিল, বা পালা গানে যেরকম হয় সেরকম। তার মধ্যে একটা গান গাইবো। হ্যাঁ, একটু দূরে নদী আছে, নদীর শব্দ পাই, পরাণ হারান ও রহম, নদীর গান গাই। ওই নদীটা বড্ড সেনা, দুই ধর্মের পানি খোল খোলাইয়া বইছে সদা, করছে কানা কানি। থ্যাংক ইউ। আবার ডাকবো, কাছাকাছি থেকো। নদীটা যদি না টানে, নদীর ধারে জীবনটা যদি না টানে, নদীর ধারে সুরটা যদি না টানে, তাহলে তো যুক্ত হওয়া যায় না। নাটকে কোথায় স্থান পাবে?
তাই আমাদের সুন্দরবনে চলে যাওয়াটা ছিল একটা কোইন্সিডেন্স, একটা রোমাঞ্চ। অল্প বয়সের ওই দীপদের বয়স তখন, আমাদের দীপদের দলের বয়স, আমাদের দলের বয়স তখন। আমরা তখন চলে গেলাম সুন্দরবন যাব সেই আকর্ষণে চলে গেলাম, এবং তারপর দক্ষিণ রায়ের পালা নির্মিত হলো। আমরা শশী থারুরের উপন্যাস রায়ট পড়লাম। রায়টের মূল আখ্যান জলিলগড়ের বলে একটা গ্রামে, সেটা ইউপির একটা গ্রাম। তখন ওই রামকর সেবা শুরু হয়েছে, একটা স্যাফরন ডগমার দাপাদাপি সারা দেশ জুড়ে, একটা ফ্যাসিস্ট পদধ্বনি, মনে হচ্ছিল রায়টটাকে নাটক করতে হবে। আর ঠিক সেই সময় আমরা পুরুলিয়ায় গিয়ে পৌঁছলাম, সেটাও কোইন্সিডেন্স। বিশু বলে একটি ছেলে আছে, সে পুরুলিয়ার সংস্কৃতির সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। বিশুরা একটা পলাশ মেলা করত, সেই পলাশ মেলাটা হতো দোলের আগের দিন থেকে দোলের পরের দিন অবধি, 3 দিন। দেউলঘাটা বলে একটা নদীর, মজা নদীর, তার ধারে একটা টিলা ছিল, তার উপর একটা দেউল, অনেক পুরনো দেউল, আর পূর্ণিমার চাঁদ, দোল পূর্ণিমার চাঁদ, সেই তার মধ্যে এই মেলাটা হতো। আমরা রাত্রিবেলা বাসে করে রওনা হলাম পুরুলিয়ার উদ্দেশ্যে, অনেকে মিলে, দলের অনেকে, উত্তরপাড়ার সমতট যে দলটি তাদের অনেকে মিলে একসাথে রওনা হলাম। যখন পুরুলিয়া এসে গেছে ভোরবেলায় বলল, তখন তো ভীষণ বিরক্ত লাগছে যে কি এত ঘিঞ্জি, এত একটা বাসের আওয়াজ, বাজার, পুরুলিয়া শহরে যে জায়গাটা বাসটা দাঁড়ায় সেটা তো খুব মানে আবর্জনা, হইচই, মানে ওখান থেকে অনেক দিকে অনেকগুলো রুটে বাস রওনা হয়ে যায় সব। মানে এই হচ্ছে পুরুলিয়া, এই পুরুলিয়া দেখার জন্য এত সাধ করে, এত স্বপ্ন দেখে এসেছি। তারপর বাসটা পুরুলিয়া ছেড়ে গড়জয়পুরের দিকে রওনা হলো। তখন আধো ঘুম, সারা রাত ঘুম হয়নি, বাসে করে যাচ্ছি। বাসের জানলা দিয়ে দেখলাম আকাশে আগুন লেগেছে। হ্যাঁ, আকাশে আগুন লেগেছে, গাছগুলো পলাশে ভরে আছে। সেই ফুল দেখার, সেই রং দেখার, সেই বসন্ত দেখার অভিজ্ঞতা ভেতরে কোথাও জারিত হলে তবেই লোক উপাদান, ট্র্যাডিশনাল এলিমেন্টস, ফোক এলিমেন্টস থিয়েটারে স্থান পায়। আমাদের নাটকে, রায়ট নাটকে একটা সংলাপ ছিল, হামিদ প্রিসিলা হার্টকে বলতো, প্রিসিলা হার্ট একজন এনজিওর হয়ে কাজ করতে আসা এক আমেরিকান মহিলা। প্রিসিলা হার্টকে হামিদ, এই নাটকের প্রোটাগনিস্ট, সে মুসলমান কিন্তু সে কার্তিক চরিত্রে অভিনয় করে, ছৌ নাচে, হিন্দু দেবতা করে, এবং তাই নিয়ে নানান জটিলতা। বাড়ি পৌঁছে দিতে গিয়ে হামিদ বলে, দিদি ও যে পাহাড় দেখছো না, ওটা অযোধ্যা বটে, আমাদের মাটি খুব সুখা দিদি, কিন্তু মাটিতে অনেক তাল আছে দিদি, অনেক সুর আছে, মাটিতে পা ফেলো না তো মনে হবে কে যেন নাগরা মাদল বাজাইছে, শরীরে কাঁপন ধরে যায় দিদি, আপনি লাচ আছে। এই কাঁপনটা আমি অনুভব করতাম। আমি যখন রাত্রিবেলায় যেখানেই থাকি না কেন, যে গ্রামেই থাকি না কেন, অনেকগুলো গ্রামে, তখন বয়স কম, শরীর অনেক কিছু গ্রহণ করতে পারতো, অনেক ধকল গ্রহণ করতে পারতো। প্রত্যন্ত গ্রামের মধ্যে ঘুরে ঘুরে যখন ছৌ দেখছি, নাচনি নাচ দেখছি, সিন্ধুবালা দেবীর বাড়িতে যাচ্ছি রাত্রিবেলায়, মধ্যরাত্রে, তখন না পুরুলিয়ার মাটিতে পা দিয়ে আমি ওই কম্পনটা অনুভব করতে পারতাম। আমার মনে হতো পুরুলিয়ার বাতাসে এই সুরটা আছে, ডেমোগ্রাফিক্যালি আছে, সাইকোফিজিক্যালি আছে। আর সেটা যে কোথায় জারিত হয়েছিল, আমার মেধায়, বুদ্ধিতে, আমার শরীরে, বা আমাদের দলগতভাবে আমাদের মেধা, বুদ্ধি, শরীরে, যে তা আজও সচেতন এবং অবচেতনভাবে আমরা বহন করছি আমাদের থিয়েটারে, তার ধারা।
অমূল্য কাকা পুরুলিয়ার ঝুমুরিয়া। অমূল্য কাকার কোলের কাছে বসে ঝুমুর গান শুনেছি সব, হাজার বছরের দরবারি ঝুমুর, পুরনো সব দরবারি ঝুমুর। সিন্ধুবালা দেবীর বাড়িতে গিয়েছি, নাচনি ছিলেন। বলা হয় যে ভারতবর্ষের মিউজিক, ইন্ডিয়ান মিউজিক যে 5-6 জন মানুষকে দিয়ে চিহ্নিত করা যায়, প্রতিমা বড়ুয়া, ভীমসেন যোশী, লতা মঙ্গেশকর, তার মধ্যে একজন হচ্ছেন সিন্ধুবালা দেবী। সিন্ধুবালা দেবীর বাড়িতে রাত্রিবেলা যখন গিয়েছি, তখন ওই ডিসেম্বর মাসের পুরুলিয়ার ঠান্ডা, একটা খাটিয়ার ওপর শুয়ে আছেন বাইরে, অসম্ভব কাশছেন, মানে পুরো লাংটা ইনফেক্টেড হয়ে গেছে। আমরা জিজ্ঞাসা করলাম যে পিসি তুমি রাত্রিরে বাইরে শুয়ে আছো কেন? তখন সিন্ধুবালা দেবী বলেছিলেন, সারা জীবনটা আকাশের নিচে কাটাই দিলি বাপ, আজ যে ঘরে মন বসে একলাই। এই যে জীবনের সঙ্গে মথিত হয়ে যাওয়া, থিয়েটার তো জীবনের সঙ্গে মথিত হয়ে করার কাজ। তাই এই যে জীবনের সঙ্গে মথিত হয়ে যে লোকনাট্যকে দেখা, লোকশিল্পকে দেখা, কাকার ঘরে কাকার স্ত্রীর, অমূল্য কাকার স্ত্রীর এত সব জ্যান্ত আবেগ জড়িয়ে আছে, বলতে গেলে আমি ইমোশনাল হয়েই পড়ি। অমূল্য কাকার স্ত্রীর সেরিব্রাল হয়েছিল। কাকার স্ত্রী কথা বলতে পারতেন না, আর অনেকদিন বেঁচে ছিলেন সেইভাবে, অ করে কথা বলতেন। কাকা কাকির খাটিয়ার পাশে একটা কুপি জেলে বসে গান করতেন, আর বলতেন ও শোনে বলে আমি গাই। কাকার ঘরে শুয়ে আমি তারা দেখতে পেতাম। ঘরের ছাদে এত ফুটো ছিল, আমি ভাবতাম যে বৃষ্টিতে লোকটা কি করে, কিন্তু তিনি সকল স্নেহ, সকল অভিভাবকত্ব দিয়ে আমাদেরকে উজাড় করে দিয়েছেন তার সংগ্রহের সব। আমরা ভারত কথায় ভবপ্রীতার রচিত পালা ব্যবহার করেছিলাম, সেগুলো সব আমাদের কাকা উদারভাবে দিয়েছিলেন। নীলাঞ্জন আছো? নীলাঞ্জন, একটু কাকার গান শোনাও, আমি ততক্ষণ নিজেকে একটু অর্গানাইজ করি। হ্যাঁ নীলাঞ্জন, হ্যাঁ, নীলাঞ্জন আমার কথা আমাদের বন্ধু, আমাদের কবি, আমাদের অনেক ভরসা। ও গান গায় আর আমরা পাগল হয়ে যাই। নীলাঞ্জন কাকার কাছে বসে অনেক গান শিখেছে, তার একটা যদি করে কাকাকে মনে করে। আসলে এই কথাগুলো শুনতে শুনতে আমারও অনেক কথা মনে পড়ছিল। এই কসবার ঘরে শেষ যে দেখা হয়েছিল, না শেষবার না, তার আগের বার কাকা একের পর এক অনেকগুলো গান শুনিয়েছিলেন। বড় গোলাম আলী খাঁ, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, এরকম অনেক গান পর পর, যে শেষে বলেছিলেন, বাপ এইসব গান আমি গাইতে পারি, কিন্তু আমি এগুলো গাইবো না, আমি ঝুমুরই গাইবো। আহ, এই ভবপিতার কথা হচ্ছিল। এই গানটা ভবপিতারই। ঝুমুর আমি আম, খুব কঠিন লেগেছিল কাকার কাছে শেখার সময়। বুঝেছিলাম যে যতটা সহজে আমাদের কলকাতায় ঝুমুরকে দেখা হয়, যতটা জেনারেলাইজ করা হয়, ঝুমুর তা নয় একদম। তবু আমি খুব চেষ্টা করছি, মানে কাকার শ্যাডো 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 হবে হয়তো এই গানটা। রাধাকৃষ্ণকে নিয়ে গান। আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে।
আচ্ছা, আর একটু যেখানে জোরেও করতে পারো। আচ্ছা একটু দাও, মাইক চেঞ্জ করো। অডিবল? আমি মাইক করলাম, স্পিকারে দিলাম, শোনা যাচ্ছে? রাধা সখীদের চলো চলো, বন্দি শুয়ে আছেন এবং আওয়াজ করি। তার চোখের একটা পাতা কেঁপে উঠেছে এবং তার মনে হয়েছে যে আজকে আজকে নিশ্চয়ই কৃষ্ণ আসবেন, সেই জন্য চোখের পাতা কেঁপে উঠলো। স্বপ্ন স্বপ্ন দেখি অনাখি চলি সখী। শোনা যাচ্ছে না, একটু মুখটা নামিয়ে কর। দুটি সে কহতি বাতিয়া এগো ফরকিউ ঢলি মাম আখিয়া আজুরে আবত কালিয়া এগো ফরকিউ ঢলি মাম আখিয়া আজুরে আবত কালিয়া অরক্ষি বাঁধলি জোড়া লাগালি প্রাণ বিড়া বিছাওলি ঝাড়ি সারিয়া এগো জাগি রহলি সারা রাতিয়া জুড়ে আবত কালিয়া এগো জাগি রহলি সারা রাতিয়া জুড়ে আবত কালিয়া এগো ভব প্রীতা কহে বনমালিয়া জুড়ে আবত কালিয়া এগো ভব প্রীতা কহে বনমালিয়া জুড়ে আবত কালিয়া শ্যাম শব্দ শুনি চমকি উঠলি মিললিয়া গু লাগিয়া এগো প্রেমে ঢল ঢল চারি আখিয়া জুড়ে আবত কালিয়া এগো প্রেমে ঢল ঢল চারি আখিয়া জুড়ে আবত কালিয়া ওগো ভব প্রীতা কহে বনমালিয়া জুড়ে আবত কালিয়া। আচ্ছা, কাকার সান্নিধ্য, তুমি এই যে নাটকে গান করো বা তুমি এই যে গান করো, কাকা বা পুরুলিয়ার মাটি, কাকার গান, কাকার পাশে থাকা তোমাকে কোথায় প্রভাবিত করে? একটা অন্য গান গেয়ে শোনাও। আর একটা কিছু মুখের কাছে নাও না, শোনা যাচ্ছে না গানটা ভালো করে। হ্যাঁ, এবার অসুবিধা হবে না আশা করি। এবার তো হ্যাঁ সাউন্ড হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, এবারে সাউন্ডটা আমি ঠিক হলো। হেডফোনটা লাগালাম। হ্যাঁ চলো, তাড়াতাড়ি করো। হ্যাঁ হ্যাঁ, কাকার এই মাটি কামড়ে পড়ে থাকা এই ব্যাপারটা আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে সবসময়, এবং শুধু গানের সময় নয়, লিখতে গিয়েও কাকার কথা মনে হয়। তুমি যে কথাগুলো বলছিলে, এক পাশে দেয়াল ভাঙা আর একজন মানুষ গান গাইছে সারা রাত, মানে তার থেকে ইন্সপায়ার না হয় উপায় নেই। আজ ধীরে ধীরে রে মন
हाँ रे आज धीरे धीरे रे मनो धीरे सब कुछ होवे माल सींच सौ घड़ा और ऋतुआए फल हो गाड़ी मारी रंग रगी है पैया लाल गुलाल गाड़ी मारी रंग रगीली है पैया लाल गुलाल हकन वाली छैल छबीली भैया हाकन वाली छैल छबीली भैया देखण वाला राम जी भैया हल्के गाड़ी हाँको मेरे राम गार वाले के जरा धीरे धीरे गाड़ी हाँको मेरे राम के जरा हल्के गाड़ी हाँको मेरे राम गार वाले के जरा धीरे धीरे गाड़ी हाँको मेरे राम गार वाले गाड़ी अटकी रेत में भाई मझल पड़ी है धूल गाड़ी अटकी रेत में भाई मझल पड़ी है धूल धर्मिया धर्मी पार उतर गया धर्मिया धर्मी पार उतर गया पापी चकनाचूर जी भैया हल्के गाड़ी हाँको मेरे राम गार वाले जरा धीरे धीरे गाड़ी हाँको मेरे राम अज चार जना मिल माथो उठायो बाधी काट की गोड़ी चार जना मिल माथो उठायो बाधी काट की गोड़ी ओ जी ले जाकर मर घाट पे रख दी ले जाकर मर घाट पे रख दी फूक दी जैसी होरी मेरे राम गारो वाले जरा धीरे धीरे गाड़ी हाँको मेरे राम बिलक बिलक कर चिड़िया रोए बिछड़ गई मेरी जोड़ी और जी बिलक बिलक कर चिड़िया रोए बिलखा बिलखा रे बिलख बिलख कर चिड़िया रोए बिछड़ गई मेरी जोड़ी ओ जी कहता कबीरा सुनो भाई साधुरी कहता कबीरा सुनो भाई साधुरी बाबा जिन जोड़ी तन पुड़ी रे जी भैया हल्के गाड़ी हाँको मेरे राम गाड़ो वाले तारा धीरे गाड़ी हाँको मेरे राम गाड़ो वाले गाड़ी मारी रंग रंगीली है पैया लाल गुलाल हकड़ वाली छैल छबीली भैया हाकड़ वाली छैल छबीली भैया देखण वाला राम भैया हल्के गाड़ी हाँको मेरे राम गार वाले जरा धीरे धीरे गाड़ी हाँको मेरे राम गार वाले जरा हल्के गाड़ी हाँको मेरे राम থ্যাংক ইউ নীলাঞ্জন। তাই সব কিরকম সংযুক্ত হয়ে থাকে, মিলেমিশে থাকে। আর শুধু যে এই দেশে নয়, সারা পৃথিবীর সমস্ত থিয়েটারের বিভিন্ন যুগের এভলিউশনকে চিহ্নিত করেছেন তাদের কাজ দিয়ে। আর কতবার যাতায়াত করবে? এভলিউশনকে এক্সপাডাইট করেছেন নানানভাবে তাদের কাজের মধ্যে দিয়ে। তারা প্রায় প্রত্যেকেই কোথাও না কোথাও ট্র্যাডিশন অ্যান্ড ফোকের দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে। বলা হচ্ছে প্যারিসে 1931 সালে অ্যাট্রজ
একটা বার্লিনিজ ফোক ডান্স দেখেছিলেন, যেটা দেখে ভীষণ প্রভাবিত হয়েছিলেন। এবং তার যে নাটক থিয়েটার অফ ক্রুয়েলটিতে নাকি এই বার্লিনিজ ফোক ডান্সের মুভমেন্ট প্যাটার্নের অনেক প্রভাব আছে। 1935 সালে একটা ব্যাংকোয়েটে বসে বার্টোল্ট ব্রেক্সট একজন ক্লাসিক্যাল চাইনিজ অ্যাক্ট্রেসকে হঠাৎই তিনি একটা কস্টিউম ছাড়া, মেকআপ ছাড়া, কোনো কিছু ছাড়া একটা কিছু পারফর্ম করেছিলেন। অ্যাক্ট্রেসের নাম হচ্ছে মে লান ফ্যান। আর সেই চাইনিজ অ্যাক্ট্রেসের ওই পারফরমেন্স দেখার পরেই নাকি ব্রেক্সটের মাথায় প্রথম ভারফ্রেম ডান্স এফেক্টের কথা মাথায় আসে। গ্রোটস্কির পুয়ার থিয়েটারের বেসিক জায়গায় হিজ অবজারভেশনস অফ রিচুয়ালস আছে। বারবার চাইনিজ অপেরা, বিজিং অপেরা দেখেছেন, বেজিং অপেরার কথা উল্লেখ করেছেন বারবার, কথাকলি দেখেছেন, কুরিয়াট্টাম দেখেছেন, ইন্সপায়ার্ড হয়েছেন। তার মানে কথাকলি করিয়েছেন অ্যাক্টার্সদের দিয়ে তা নয়। উনি বলছেন যে পুয়ার থিয়েটার মানে লিস্ট কস্টিউম, উইদাউট এনি ইলাবোরেট কস্টিউম, অথচ কথাকলি অত কস্টিউম দিয়ে একটা পারফরমেন্স। তাহলে তার মধ্যে থেকে উনি একটা অ্যাট দ্য হার্ট অফ ইট কিছু দেখছেন, সেটা খুঁজে নিয়ে আসছেন, খুঁজে পাচ্ছেন, এবং সেটা থেকে তার একটা ট্রেনিং মেথডোলজি ডেভেলপ করছে। ইউজেনিও বারবার থিয়েটার, ওডিন থিয়েটারে আমি যখন গিয়েছি তখন অবাক হয়েছি এটা দেখে যে ওখানে একটা টাওয়ার আছে, যেটা টাওয়ারটার নাম হচ্ছে পানিগ্রাহী টাওয়ার, যেহেতু ওই দলের সাথে সংযুক্তা পানিগ্রাহী দীর্ঘদিন ধরে অভিনয় করেছেন, কোলাবোরেট করেছেন। তাহলে ইউজেনিও বারবার একজন ভারতীয় ডান্সারের সঙ্গে কোলাবোরেট করছেন। ইউজেনিওর ব্যক্তিগত ঘরে একটা জগন্নাথ আছে। ইউজেনিও বলেছিলেন আমাকে যে সংযুক্তা যখন ইউরোপে পারফর্ম করে তখন এই জগন্নাথটা নিয়ে করতো আর কি। এখন পার্বতী বাউল ইউজেনিওর থিয়েটারে অভিনয় করেন, একজন বার্লিনিজ ডান্সার নিয়মিত ইউজেনিওর থিয়েটারে অভিনয় করেন। কি খুঁজছেন ওয়ার্ল্ড মাস্টার্সরা? পিটার বুক মহাভারত যারা দেখেছেন তারা, বা শুনেছেন, বা না দেখলেও জেনে নিতে হবে বা দেখে নিতে হবে থিয়েটারের লোকেদেরকে, তারা বুঝতে পারবে যে কত গভীরে ভারতীয় সংস্কৃতিকে দেখার চেষ্টা করেছেন। ফাইনালি ইট ওয়াজ নট প্যান ইন্ডিয়ান, দ্য মহাভারতা ওয়াজ নট প্যান ইন্ডিয়ান, it was more of an international in terms of caste, presentation, structure, everything. But কত গভীরে ভারতীয় সংস্কৃতিকে দেখেছেন সেটা মহাভারতটা দেখলে বোঝা যায়। আমি যখন থিয়েটার 216 গেলাম, আরিয়ানা মুশকিনের থিয়েটারে দেখছি আরে আমাদের চেনা লোকজন। কারা? সম্বন্ধন বসে আছেন। সম্বন্ধন হচ্ছেন তামিলনাড়ুর থেরেকুতুর মায়েস্ট্রো। ওরা যে থিয়েটারটা করতেন তখন, সেটার নাম হচ্ছে চেম্বার ইন ইন্ডিয়া। থেরেকুতু শিখেছে ফ্রেঞ্চ লোকেরা, ইউরোপিয়ান অ্যাক্টার্সরা একদম তামিল ভাষায় থেরেকুতু করছে। তাহলে ট্র্যাডিশনের কাছে আসতে হচ্ছে। আর ভারতীয় ট্র্যাডিশন এত কালারফুল, এত রিচ এবং এত বেশি স্পিরিচুয়ালি ইলাভেটেড যে পৃথিবীর সমস্ত স্রষ্টাদের, থিয়েটারের স্রষ্টাদের বারবার আসতে হয়েছে ইন্ডিয়ান ট্র্যাডিশন অ্যান্ড ফোকের কাছে। রিচার্ড শেকনার যে কত ওতপ্রোতভাবে ছিলেন বা আছেন সেটা তো বোঝাই যায় ওর সমস্ত লেখাপত্র থেকে, ওর কাজ, ওর বইপত্র। All international masters have somehow or the other tried to connect with the tradition and with the folk. With the folk cultures, with the tradition, and more from the eastern part of the world, most from the eastern culture. আমি যখন ঘুরে বেরিয়েছি, আমি যখন হেঁটে বেরিয়েছি,
তখন প্রাথমিকভাবে মুগ্ধতা কাজ করেছে। এই যে থেরেকুথু, আমি যে গ্রামটায় থেরেকুথু দেখতে যেতাম সেটা চেইয়ার থেকে 40 কিলোমিটার ভেতরে। প্রত্যেক দিন বিকেলবেলা যেতাম, সারা রাত দেখতাম, ভোরবেলা ফিরে আসতাম। 15 দিনের একটা মহাভারতের ফেস্টিভ্যাল, 15 দিনে মহাভারতের ডিফারেন্ট এপিসোডস অভিনীত হতো। এবং ওখানে একটা ধর্ম মন্দির ছিল, সেখানে পাণ্ডবদের সব মূর্তি ছিল, দ্রৌপদীরও মূর্তি ছিল। এবং একটা রথে করে মূর্তিগুলোকে গ্রামটা ঘুরিয়ে নিয়ে এসে পারফরমেন্সের সামনে দাঁড় করানো হতো। সবাই তারপরে নাটক শুরু করতো এবং নাটক দেখতে বসতো। আমার দেখে মনে হতো পাণ্ডবদের আহ্বান করা হলো যা দেখার জন্য, যে দেখো ওয়েদার ইউর স্টোরি ইজ টোল্ড প্রপারলি অর নট, তোমাদের গল্প ঠিক করে বলা হচ্ছে কিনা দেখো। সে সাংঘাতিক অভিজ্ঞতা। একটা বর্ণ বাংলা, হিন্দি, ইংলিশ কিচ্ছু বোঝেন না যারা, শুধু হাত পা নেড়ে কমিউনিকেট করতাম। এক এক সময় অসহায় লাগতো, মন খারাপ করতো কলকাতার জন্য। সীমা ঘোষকে কাঁদতে কাঁদতে ফোন করেছিলাম যে তুমি আমার এই আবেগটাকে এনকারেজ করলে কেন, বলতে পারছো তো 3 দিনের জন্য যাও, 15 দিনের জন্য চলে এলাম। আর যখন ফিরে আসছি তখন ওই মানুষগুলোকে ছেড়ে আসার জন্য কান্নাকাটি করেছিলাম। আমার জন্য প্রত্যেকদিন খাবার রেখে দিতেন, রাত্রের খাবার। আমি যদি হোটেল থেকে খেয়ে যেতাম অভিমান করতেন। একজন বৃদ্ধ মানুষ ছিলেন, তাকে আমার দাদুর মতন মনে হতো, ভাঁড়ে করে দুধ রেখে দিতেন আমার জন্য। তাই জীবনের সঙ্গে মথিত হয়ে তবে সংস্কৃতিকে গ্রহণ করা যায়, ফোককে গ্রহণ করা যায়, বাইরে থেকে না, সম্ভব নয়। কর্ণাটকার কোস্টাল বেল্টের দিনের পর দিন আমরা ইয়াকশাগানা দেখেছি। ইয়াকশাগানা একজন আর্টিস্ট প্রসাদ চেরকেটিকে আমরা আহ্বান করেছি কলকাতায়, সে উরুবঙ্গমে অভিনয় করেছে। প্রসাদ চেরকেটি কে দিয়ে আমি মিডসামার নাইটস ড্রিমের একটা প্রোডাকশন করিয়েছি, সোলো, প্রীতি সম্ভ্রমদা কানাসু বলে। সেটা ভীষণ প্রশংসিত হয়েছে। টফি আছো? টফি একটা ইয়াকশাগানের গান শোনাও, ইয়াকশাগানের একটা আইডিয়া দাও, একটা কমেন্ট করো, তোমাকে খুঁজে পাবো না তা না হলে। এক টফি আছো? একটা কিছু কমেন্ট করো, তাহলে তোমাকে খুঁজে পাবো। টফি আমি আছি বলে একটা কমেন্ট করো, তাহলে আমি তোমাকে খুঁজে পাবো। টফি কি আছো? এই তো টফি এসে গেছে। টফি আমাদের খুব ভরসার একজন। কিন্তু ইনভাইট করতে পারছি না কেন? এক সেকেন্ড প্লিজ। টফিকে বলবো আসলে একটা ইয়াকশাগানার গান করার জন্য, সেই জন্য খুঁজছি। ও বড্ড ভালো গান করে। এই টেকনিক্যালি আমি একদম দুর্বল মানুষ। না হচ্ছে না, কিছুতেই পারছি না। ঝুনুকে
ঝুনু নেন্নাই এরু শোনাবে, তারপরে আমি টফিকে অ্যাড করার চেষ্টা করি, দেখি টফি যদি এসে অন্য কোনো গান শোনায়। నిన్నయ్యరు జనరల్ల గుణయుతన ఘనమూర్తి మదబోర గణనథన దేవర దేవ కృపాకరణ పావన చరిత పుణ్యోదయన నిన్నయ్యరు జనరల్ల గుణయుతన ఘనమూర్తి మదబోర గణనథన देवर देव कृपा करना। না, আমাদের দুর্ভাগ্য, আমরা টফিকে পাচ্ছি না। দেখি শেষেও আর একবার চেষ্টা করবো, নাহলে টফিকে নিয়ে আলাদাভাবে একটা লাইভে আসবো। সীমা আশা আছে যখন, তখন আর একটা অভিজ্ঞতার কথা একটু শেয়ার করি। আমরা ছত্তিশগড় চলে গেলাম পাণ্ডবানী শিখবো বলে, একাধারে খোদ পদ্মবিভূষণ তিজেন রায়ের কাছে, এবং পাণ্ডবানী শেখা স্পর্ধা করে ফেললাম একেবারে ছত্তিশগড়ি ভাষায়। মাত্র ৩-৪ দিনে সীমা আয়ত্ত করলো পাণ্ডবানী মূল জায়গাটা। একটুখানি পাণ্ডবানী করো, তারপরে আমরা দাদুকে বলবো কিভাবে আমাদের নাচতে হেল্প করেছে। এক মিনিট। बोल दो गुरु तीजन भाई की जय। राजा दुर्योधन के आंख में ना आंसू रहे ना पेट में भूख, काबर? अरे 10 दिन के लड़ाई पितामह भीष्म लड़के 10-10 हजार सेना ले मार के अंत में बांध के सह्यामा सो गए। 5 दिन के लड़ाई में गुरु द्रोणा भी सेना की ढेर लगाए, पर 5 भाई मां एक भी हाथ न लगाए। ये देख के राजा दुर्योधन ताना मार के कहे, ए गुरुजी, लगता है कि शरीर हमारी तरफ है और सर्व समन्हा पांडव के तरफ है। अरे 5 भाई पांडव में एक भी हाथ ना लगाए। सुन गुरु द्रोणा के आंख लाल हो गए, ललकार के सारी सेना ने रोक के कहे, अरे सुनो, आज कोई घर नहीं जाना, कोई शिविर लौट के नहीं जाना, सारी सेना यहीं पर रुक जाना। ये कह के गुरु द्रोणा रातों रात चक्रव्यूह के निर्माण रचाए। अरे कैसे चक्रव्यूह है? अरे 7 दरवाजा के है, पर 7 दरवाजा में कोई दरवाजा नहीं। काबर? पहले दरवाजा में सिद्धराज जयद्रथ, दूसरी दरवाजा में गुरु द्रोणा, तीसरी दरवाजा में करंदानी, चौथी दरवाजा में कृपाचार्य, 5वां दरवाजा में अश्वत्थामा, छठी दरवाजा में भूरि सर्वा और 7वां दरवाजा में राजा दुर्योधन 30,000 सेना लेके। तो धर्मराज, अरे धर्मराज घायल हो गए। राजा घायल है रे, कैसे के दिन बिताबो भाई ये देजी। राजा घायल है रे, कैसे के दिन बिताबो भाई ये देजी। राजा घायल है रे, कैसे के दिन बिताबो भाई ये देजी। अरे धर्मराज घायल, बदन कुमलावे, किसी से बात न करे। पर वो समय बेटा अभिमन्यु आके हाथ जोड़ के कहने लगे, पिताजी, तो दिल में दर्द অভিমন্যু তো চলে গেল যুদ্ধে। আমি থামাচ্ছি তোমায়, বলছি অভিমন্যু তো যুদ্ধে চলে গেল, একজনের পর একজনকে পরাস্ত করে এগিয়ে গেছেন, গিয়ে কর্ণর সঙ্গে দেখা হচ্ছে। ওই জায়গাটা একটুখানি। अच्छा अच्छा अच्छा। करण देख के कहे, अरे अरे अम्मा काहे यहाँ पर है रे? अरे जानबूझकर अपन पैर मां कुल्हाड़ी मारना उचित नहीं। मैं तो पिता के समान हाथ घाट लौट जा। अब मन्नू कहे, रे पिताजी, मैं घर लौटने के लिए यहाँ तक नहीं आया हूँ, आप सीधे सीधे रास्ता दे दीजिए, नहीं तो युद्ध के लिए तैयार हो जाइए। राजे का रथरा न छोड़ा दुआरी का मां, राजे का रथरा न छोड़ भाई।
महाराज का रथ रन छोड़ा, दुआरी का महाराज का रथ रन छोड़ भाई। हाजी दुआरी का महाराज का रथ रन छोड़ भाई। हाय राम 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 महाराज का रथ रन सुन भाई। सुन कर करन भे मनुला बोले बेटा, तो रयू मार है ना दानी भाई। हाँ सुन कर करन भे मनुला बोले बेटा, तो रयू मार है ना दानी भाई। माता सुहरदा के यखी जना बेटा, ए भाई। माता सुहरदा के यखी जना बेटा, कहना बचन मन जाना, दुआरी का महाराज का रथ रन छोड़ भाई। हाय राम 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 महाराज का रथ रन छोड़ भाई। सुनय अभी मन्नो हाजी गज्जे के बोले चाचा, मैं तो रल्ले कमजोरी नहीं हो भाई। हाँ सुनय अभी मन्नो हाजी गज्जे के बोले चाचा, मैं तो रल्ले कमजोरी नहीं हो भाई। मोरा भुजा में ऐसे ताकत हवेगा, ए भाई। मोरा भुजा में ऐसे ताकत हवेगा, सत दरवाजा तोड़ डालू, दुआरी का महाराज का रथ रन छोड़ भाई। हाय राम 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 महाराज का रथ रन छोड़ भाई। हाय राम 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 महाराज का रथ रन छोड़ भाई। बोल गुरु दीजन भाई की जय। অভিমন্যুকে যখন মারা হয়ে গেল, সপ্তরথী মিলে অভিমন্যুকে মারলো, তুমি ক্যামেরাটা একটু নামাও, তোমার মুখটা পুরোটা দেখা যাচ্ছে না। অভিমন্যুকে যখন মারা হয়ে গেল, তখন অভিমন্যুর মায়ের সেই আর্তনাদ, সেই যন্ত্রণা, সেই দুঃখ, চোলামোর মাটি হ্যাঁ না, ওইটা ওখানে যে গানটা সেটা হচ্ছে প্রাণকে আধারা। হ্যাঁ চলো। प्राण के आधारा हीरा मोर, आँखों के तारा लाला रे, छोड़ के चले परदेस रे बेटा, छोड़ के चले परदेस। प्राण के आधारा हीरा मोर, आँखों के तारा लाला रे, छोड़ के चले परदेस रे बेटा, छोड़ के चले परदेस। তোমার কি মনে হয় এই পান্ডবাণীর শিক্ষা তোমার থিয়েটার জীবনকে অন্যভাবে প্রভাবিত করেছে অ্যাজ অ্যান অ্যাক্টর? একদম ভীষণ ভাবে। তখন আমি বোধহয় চন্দ্রাবতী করছিলাম একক অভিনয়। তোমার হাতে ফোনটা নিয়ে নাও, মুখটা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা এবার দেখা যাচ্ছে। আচ্ছা যখন এই পান্ডবাণী শিখতে গেলাম, বা তখনই আমি ওই আরেকটা নাটক করতাম একক অভিনয় ময়মনসিংহ গীতিকায়, চন্দ্রাবতী। তো যখন আমি নিজে পান্ডবাণীটা শিখতে গেলাম, ওনাকে দেখতে গেলাম, ইনফ্যাক্ট ওনাকে দেখলাম এই যে কথা থেকে কি করে গান, গান থেকে কি করে কথা, এবং এই যে থিয়েটারের গানটা যে আসলে শুধু গান নয়, এটাও যে একটা অ্যাক্টিং এর পার্ট, এটাও এক ধরনের অ্যাক্টিং। গান থেকে কথায় সূক্ষ্ম সূক্ষ্ম অভিনয় বা চরিত্রের বদল, এইগুলো আমি পান্ডবাণীতে যখন দেখলাম, আমার পরবর্তীকালে যখন চন্দ্রাবতী করলাম, তখন আমার মনে হলো যে আমি আরো চরিত্রটাকে বা নাটকটাকে আরো অনেকগুলো ফোল্ড খুলতে পারছি, এটা আমার মনে হলো। এক মিনিট, আমি তানপুরাটা শোনা যাচ্ছে? তুমি দ্রৌপদীর গান্ধারী যখন দুর্যোধনের মৃত্যুতে আর্তনাদ করে, সেই জায়গাটা করো।
একই তো মায়ের সেই জায়গাটা আত্মদান। করব। ভয়েস ব্রেক করছে, আমি শুনতে পাচ্ছি না ভালো। আমার হ্যাঁ, কথা শোনা শোনা যাচ্ছে, আমরা যাচ্ছে কি? শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। ওই গান্ধারীর আর্তনাদ, হ্যাঁ, দুর্যোধনের মৃত্যুর পর, ওইটা তো? আচ্ছা। হ্যাঁ। कृष्णा, तो वो पड़ा है कंकाल मेरे पुत्र के। क्या है ये सब कुछ कृष्णा, तुमने क्या है ये? सुनो, आज तुम भी सुनो। मैं तपस्विनी गांधारी अपनी सारे जन्मों के पुण्यों का, अपने सारे पिछले जन्मों के पुण्यों का बल लेकर कहती हूँ, कृष्ण अगर तुम चाहते तो रुक सकता था युद्ध यहाँ। मैंने प्रसव नहीं किया था कंकाल, वो इंगित पर तुम्हारे ही भीम ने अधर्म किया। क्यों नहीं तुमने वो शाप दिया भीम को जो तुमने दिया था निरपराध अश्वत्थामा को? तुमने किया है प्रभुता का दुरुपयोग। कृष्ण, यदि मेरी सेवा में बल है, संचित तप में धर्म है, तो सुनो कृष्ण, प्रभु हो या परात्पर हो, कुछ भी हो, सारा तुम्हारा वंश इसी तरह पागल कुत्तों की तरह एक दूसरे को परस्पर फाड़ खाएगा, और तुम कई वर्षों बाद किसी घने जंगल में एक साधारण व्याध के हाथों मारे जाओगे। प्रभु हो पर मारे जाओगे पशुओं की तरह। থ্যাংক ইউ। ফলে এই যে একজন মাস্টারকে দেখছে একজন স্টোরি টেলার, তখন অন্যভাবে অন্যভাবে চোখ খুলে দিচ্ছে অ্যাক্টরের। তিজেনজি যখন লাস্টবার কলকাতায় এসেছিলেন তখন বলেছিলেন যে কোনো রেপার্টরির, যে কোনো আধুনিক থিয়েটারের রেপার্টরির ডিরেক্টর, আধুনিকতম ডিরেক্টর এবং আধুনিকতম অভিনেতার জন্য সেটা একটা লেসন হতে পারে, একটা কথা বলেছিলেন যে খোদ নেহি ডুবোগে তো দুসরো কো कैसे ডুবাওগে, খোদ নেহি রঙ্গোগে তো দুসরো কো कैसे রঙাওগে, ডুব যাও। কি সাংঘাতিক কথা। এটা এটা এক ধরনের প্রভাব, যেখানে আমরা ভারত কথা নাটকে পান্ডবাণী সরাসরি করেছিলাম, উরুভঙ্গমের একটা ব্রেকে পান্ডবাণী করা হয়। আবার পান্ডবাণীর শিক্ষা আমাদের ন্যারেটিভ হ্যান্ডেল করতে শিখিয়েছে। ছৌয়ের শিক্ষা, কুডিয়াট্টমের শিক্ষা, কালেরিপাট্টুর প্রশিক্ষণ আমাদেরকে অভিনেতার প্রশিক্ষণের একটা নতুন মেথডোলজি তৈরি করতে সাহায্য করেছে, যেটা ছৌ না, যেটা পান্ডবাণী নয়, যেটা কথাকালি নয়, যেটা কুডিয়াট্টম নয়। কিন্তু the training methodology, the breathing process, the use of the body, the use of different circuits in the body and the individual search for those circuits, সেইগুলো সাহায্য হয়েছে, একটা ইউনিক অ্যাস্থেটিক্স তৈরি হয়েছে। আর তার মধ্যে দিয়ে প্রত্যেক দিন আর একটা নতুন থিয়েটারের ভাষা তৈরি হয়ে গেছে। ভারতবর্ষের মতন একটা রিচ ট্র্যাডিশন এবং ফোকলোর্স, এক পশ্চিমবঙ্গে যতগুলো ফোকলোর্স আছে তা এক জীবদ্দশায় পুরোটা দেখা দেখা হয়ে ওঠা সম্ভব না। সেই রকম একটা রিচ কালচার এবং ট্র্যাডিশনের দেশে আমরা যারা থিয়েটার করি, আমরা যে ট্র্যাডিশন এবং কালচারের ফোকের দিকে তাকাই না, জানিও না কি আছে, সেটা খুব দুর্ভাগ্যজনক।
যদি যেতে পারি কাছে, যদি অমূল্য কাকাদের পায়ের কাছে গিয়ে বসতে পারি, আর তার সাথে সাথে পৃথিবীর থিয়েটারের ইতিহাসটাকে রিলেট করতে পারি, যে ব্রেক্সট কি আপনা আপনি হলো, অ্যাট্রড কি আপনা আপনি হয়েছিল, নাকি তাদের থিয়েটারের সাথে রিচুয়াল অ্যান্ড কালচার ট্র্যাডিশনের কোনো যোগ ছিল? দেশের মধ্যেও যারা মাস্টার্স, তাদের কাজের মধ্যে ট্র্যাডিশন কিভাবে যুক্ত হয়েছে যদি ভাবতে পারি, তাহলে আমরা নিজেরাই ফোক অ্যান্ড ট্র্যাডিশনের ইমপ্লিমেন্টেশন ইন কন্টেম্পোরারি থিয়েটার অ্যাক্টিং খুঁজে পাব। যে অভিনেতা কুরিয়াট্টামের 3 মাসের ট্রেনিং নিয়ে অভিনয় করতে আসে, তার টোটাল ফিজিক্যাল আর্টিকুলেশনটা আলাদা। আমাদের শহরের জীবনের আমাদের একটা বডি তৈরি হয়, যে বডির কোনো ডেফিনিটিভনেস নেই, ডেফিনিট শেপ নেই। আমরা যখন টার্ন করি তখন ওই ছৌ ডান্সারের ওই ট্যাক করে মাথা নাড়া, ট্যাক করে মাথা নাড়া, এই এত শার্প আর্টিকুলেট করতে পারবো না। একজন ছৌ ডান্সারের কাছ থেকে সেটা শেখা, বডির টর্কস গুলোকে বোঝা, কি করে প্রেজেন্স তৈরি করতে হয়, being present on the stage, being present in the performing space, being there, not showing off anything. কিছু না দেখিয়েও আমি আছি, I am very much there, I am present there. কিভাবে করবে একজন অভিনেতা? ফোক আর্টিস্টদেরকে একটু মন দিয়ে দেখলেই বোঝা যাবে। আনন্দ পেতে হবে, যুক্ত হতে হবে, ভালোবাসতে হবে। ভালোবাসা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। বাইরে থেকে পর্যটকের মতন গিয়ে হবে না। আমি রাতের পর রাত শরীর ধ্বংস হয়ে গেছে, এক ছৌয়ের আঁকড়া থেকে আর এক ছৌয়ের আঁকড়ায় গিয়ে বসেছি। চোখের পাতা এবং চুল ধুলো ডিসকালার্ড হয়ে যেত, অন্যরকম হয়ে যেত, কিন্তু তৃষ্ণার বোধ থাকতো না, এত মজে যেতাম। ওই ছৌয়ের মাঝখানে অ্যাপ্রিসিয়েশনের ধরন হচ্ছে একটা কুলু দেওয়া হয়, বাড়ি 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 বাড়ি। আমি খুব ভালো কুলু দিতাম ওখানে বসে, মজে যেতাম। এক তো মজতে হবে, खुद नहीं डूबोगे तो दूसरों को कैसे डुबाओगे, खुद नहीं रंगोगे तो दूसरों को कैसे रंगाओगे। আর আরেকটা পার্টে সেরিব্রালি বুঝে নিয়ে শিখতে হবে। দীপকে আহ্বান করি, করে শেষ করি, অনেকক্ষণ বকেছি। দীপ কোথায়? আমার খুব দুর্ভাগ্য যে আমি আমাদের একদম ছোট একটা শিল্পী, আমার প্রাণের একটা বাচ্চা, তাকে আনতে পারলাম না। একটা শেষ চেষ্টা করি, যদি ওর গান দিয়ে শেষ করা যায় সবার। সংযুক্তা দেখাচ্ছে ইনভাইটেড, তুমি কি দেখবে একবার তোমার দিক থেকে কোনো চেষ্টা করা যায় কিনা? সংযুক্তা, আমার এখানে দেখাচ্ছে ইনভাইটেড। না, কিছু করার নেই। দীপ কোথায়? দীপ একটা কমেন্ট করো, তোমাকে ইনভাইট করি, তোমার অনুষ্ঠান শেষ করি তোমাকে দিয়ে। আজকে খুব টেকনিক্যাল বিভ্রাট হলো, আশা করি টফিকে নিয়ে একটা মৌলিক লাইভ করব এর মধ্যেই। দীপ একটা কমেন্ট করো। দীপ, শেষ কথাটা তোমার থেকে আসা দরকার, কমেন্ট করো একটা। এই তো দীপ।
শেষ করো। আজকে শুরু হলো আমাদের, আজকের মতো শেষ করলাম। আপনারা শুনলেন। আহ, আবার আমাদের পরবর্তী সেশন 5 তারিখ, 5ই জুলাই। ওই দিনকে থাকবেন রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ের শিক্ষক শান্তনু বোস। আপনারা ওই দিনকে আমাদের সঙ্গে থাকবেন। এবং আজকে অনেকখানি সমৃদ্ধ হলাম, আগামী দিনেও হব, এটুকু বলেই শেষ করা। শুভরাত্রি, সাবধানে থাকবেন।